জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কয়েকদিন ধরেই আসলে আলোচিত সারা দেশ এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে ডিএমপির পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে এবং সেখানে আসলে পুরো অপরাধের ধরন, প্রক্রিয়া এবং সকল আলামত সহ সকল বিষয় কিন্তু আজকে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। এরপরেই কিন্তু জোবায়েদের যে ভাই এনআই তিনি কিন্তু মামলা করেন। তিনজনকে আসলে দায়ী করে মামলা করা হয়, মাহিরকে এবং মাহিরের যে প্রেমিকা অর্থাৎ জোবায়েদের যে ছাত্রী তাকে, এবং একই সাথে কিন্তু তারও একজন বন্ধুকে, মোট তিনজনকে আসামি করা হয়। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে আদালত রয়েছে অর্থাৎ মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে বিকেল 3:30টার দিকে এখানে নিয়ে আসা হয় এবং 3:45 কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে কার্যক্রম সংঘটিত হয়। অর্থাৎ এখানে যে কার্যক্রম শুরু হয়, জবানবন্দি নাকি শুনানি না কোন বিষয়ে প্রক্রিয়া চলবে সেই বিষয়টি নিয়েই কিন্তু আমাদের নজর ছিল এই চিফ মেট্রোপলিটন বা সিএমএম আদালতের দিকে। আমরা দেখেছি যে এখানে পরক্ষণে যে বিষয়টি আমরা একদম জেনেছি যে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রিমান্ড এখানে প্রত্যাশা করা হয়নি, অর্থাৎ পুলিশ বা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা রিমান্ডের বদলে বিশেষ প্রকোষ্ঠের মধ্যে নিয়ে গিয়ে আসলে জবানবন্দি নেওয়ার একটি প্রক্রিয়ার কথা আমরা জেনেছি। তবে 164 অর্থাৎ হচ্ছে 164 ধারা অনুযায়ী সেটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা সেই বিষয়টির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি। তবে এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি, যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে, যে বিশেষভাবে রেকর্ডিংয়ের জন্য একটা আবেদন করা হয়েছে, অর্থাৎ রিমান্ডের বদলে রেকর্ডিংয়ের মাধ্যমে জবানবন্দি নেওয়ার বিষয় এসেছে। গতানুগতিকভাবে যেটা করা হয় যে এই রেকর্ডিংয়ের মাধ্যমে মূলত 164 ধারা অনুযায়ী যে স্বীকারোক্তির বিষয়টি থাকে সেই বিষয়টি মূলত এখানে কার্যকর করা হয়। যেহেতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বংশাল থানায় আমরা জেনেছি যে যারা আসামিরা রয়েছেন তারা আসলে অপরাধের কার্যকরণ বা ধরন সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলামতের মাধ্যমে তারা আসলে আজকে একটা কাঠামোগতভাবে যে অপরাধ সংগঠনের যে বিষয়টি ছিল পুরো বিষয়টি সম্পর্কে কিন্তু আজকে তারা এখানে ধারণা দিয়েছিলেন এবং সেই বিষয়টি আজকে আমরা জানতে পেরেছি। আমরা 3:45 থেকে এখন পর্যন্ত প্রায় 5:30 পেরিয়ে গেছে, লম্বা সময় ধরেই কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি, প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা আসলে অপেক্ষা করছি কখন নাগাদ আসলে এই কার্যক্রম শেষ হবে, তারপরেই আসলে আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে কোন ধরনের কার্যক্রম বা কোন প্রক্রিয়ার মাধ্যমে শুনানি নাকি জবানবন্দির দিকে এগোচ্ছে সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো। আর যারা যুক্ত হয়েছেন একটি তথ্য আমি আসলে সবাইকে দিতে চাই যে গেল পরশু দিন আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে জোবায়েদ যখন টিউশন করাতো, জোবায়েদ মূলত ফরেশগঞ্জ লেনের একটি বাসায় থাকতো এবং সেখান থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে বংশালের আরমানিটোলা এলাকায় সেখানেই কিন্তু যে টিউশনের ছাত্রী রয়েছে বর্ষা তার বাসার নিচে যায় এবং সেই সময় কিন্তু ঘটনাটি সংঘটিত হয় এবং পুলিশ বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট করেছে যে যখন আসলে জোবায়েদের টিউশন করাতে যাচ্ছিল তার কিছুক্ষণ আগেই কিন্তু মুঠোফোনে জোবায়েদের লোকেশন বা কোন স্থানে তিনি রয়েছেন সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে ধারণা দিয়েছিল এবং সেখানে কী ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রক্রিয়াটি করা হয়েছে, কিভাবে জোবায়েদের লোকেশনকে ট্র্যাক করা হয়েছে, কিভাবে জোবায়েদ কোথায় আছে সেই বিষয়গুলো মাহিরকে এবং তার বন্ধুকে জানানো হয়েছে সেই বিষয় সম্পর্কে কিন্তু বর্ষা এখানে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে এবং একই সাথে যখন অপরাধ সংঘটিত হয় মৃত্যু নিশ্চিত করার সময় পর্যন্ত কিন্তু বর্ষা সেই সিঁড়িতে ছিল এবং পুলিশ আরও কিছু বিষয় বলেছে। নিচতলা থেকে যখন ছুরির মাধ্যমে যখন অপরাধ সংঘটিত হয় কিছুক্ষণ পরেই কিন্তু জোবায়েদ দোতলার একটি দরজার মধ্যে টোকা দিয়েছিল বা নক করেছিল, সেখানে মানুষ যিনি ছিলেন আসলে তিনি আসলে ওজনে ভারী হওয়ার কারণে দরজা খুলতে কিছুটা সময় লেগেছে সেই বিষয়টিও কিন্তু জানিয়েছে। মূলত একটি ত্রিমুখী প্রেমের সন্ধিক্ষণেই আসলে জীবনের যবনিকাপাত ঘটলো জোবায়েদের, সেই বিষয়টি আজকে আমরা পুলিশের যে ব্রিফ রয়েছে সেই ব্রিফের মাধ্যমে স্পষ্টভাবে জেনেছি এবং যেখানে আসলে বর্ষা আসলে একসাথে জোবায়েদ এবং মাহির দুজনের প্রতি আকৃষ্ট ছিল এবং দীর্ঘ 9 বছরের পরিচয় এবং 1.5 বছরের যে সম্পর্ক তারপরে কিছুদিন পরেই আসলে জোবায়েদের প্রতি একটি আকৃষ্ট হওয়ার একটি বিষয় ছিল এবং এটির মাধ্যমেই মূলত মাহিরের যে ক্ষোভ সেই ক্ষোভের বিষয়টি আসে এবং বর্ষায় কিন্তু মাহিরকে প্ররোচিত করে এমন একটি বিষয় আমরা আজকে ডিএমপি যে ব্রিফ রয়েছে সেই ব্রিফের মাধ্যমে জেনেছি। তবে এখানে আসলে আদালতে কোন ধরনের স্বীকারোক্তি দেন বা স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেন কিনা সেই বিষয়টি আসলে এখানে স্পষ্টভাবে জানা যাবে, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হলো তারা আসলে ভিতরে প্রবেশ করেছে এবং বিশেষ প্রকোষ্ঠের মাধ্যমে পুলিশ আসলে রিমান্ডের আবেদন করেনি এবং সাধারণভাবে যে রেকর্ডিংয়ের মাধ্যমে যে জবানবন্দি নেওয়া হবে সেখানে আসলে স্পষ্ট করা যাবে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং ভৌগোলিক তথ্যের যদি কথা বলি, আমরা যে 3জন অপরাধী রয়েছেন 3জনই কিন্তু বংশাল এলাকার অর্থাৎ বংশাল থানা তত্ত্বাবধানে রয়েছেন। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদের বিষয়টি আমরা বলতে চাই, জোবায়েদ কিন্তু একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল এবং একই সাথে জেলা কল্যাণ সমিতি যে রয়েছে তার সভাপতি হিসেবেও কর্মরত ছিল এবং জোবায়েদের একটা সুনামের কথা আমরা জেনেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন সংকটের সময় জোবায়েদ কিন্তু অগ্রগণ্য বা অগ্রগামী অবস্থায় ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে যখন আদালতে নিয়ে আসা হয় যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রদলের যারা নেতৃবৃন্দ এবং কর্মীরা যারা রয়েছেন, একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলেই কিন্তু আদালত প্রাঙ্গণে স্লোগানের মাধ্যমে দৃষ্টান্তমূলক যে শাস্তির বিষয় রয়েছে সেই শাস্তি দাবি করেছেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে আসামি পক্ষের এবং
এবং বাদীপক্ষে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে এবং ফৌজদারি কার্যবিধির একটা বিষয়ে যে মামলার যে কপিটি রয়েছে সেই কপিটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে চলে এসেছে এবং আমরা সেখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে দেখেছি এবং এনায়েত হচ্ছেন সৈকত 27 বছর বয়সী জোবায়েদের যে ভাই, তিনি কিন্তু মূলত মামলার যে আবেদনের বিষয়টি সেখানে আবেদন করেছেন এবং তিনি কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে লিখেছেন। তিনি বলেছেন যে বিকেল আনুমানিক 4:30 দিকে 31 ওয়ার্ডস্থ নূরবক্স যে লেন রয়েছে তার 15 নম্বর সড়কে বর্ষাকে পড়ানোর জন্য সেখানে যে ভিলা রয়েছে সেখানে যায় এবং আনুমানিক 5:48 সময় ওই ছাত্রী বর্ষাই মূলত জানায় ভিকটিম জোবায়েদ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই যে সৈকত রয়েছে সেই সৈকতকে ফোন করে জানায় যে খুনের বিষয়টি এবং খুনের বিষয়টি জানানোর পরেই কিন্তু বিষয়গুলো আসলে ছড়িয়ে পড়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সাথে যারা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রয়েছেন সবাই বিষয়টি আলোচিত অবস্থায় আসে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি র্যাব পুলিশ সহ যারা রয়েছেন বা বিশেষ টিম যারা রয়েছে সবাই মিলে যায় এবং 5 ঘন্টার একটা বিরতি ছিল। এরপরে দেখেছি যে পুলিশের যারা কর্তব্যরত যারা রয়েছেন বিশেষ করে বিশেষ টিম গিয়ে কিন্তু সেখান থেকে আসলে লাশ প্রায় মধ্যরাতে উদ্ধার করা হয় এবং এরপরে কিন্তু সুরতহালের জন্যই কিন্তু মিটফোর্ড হসপিটাল নামে আমরা যেটা জানি অর্থাৎ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং পরের দিনেই কিন্তু আসলে সেখানে ময়নাতদন্ত করা হয়। সকাল 10:15 দিকে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় এবং 12:30 দিকে ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ে 12:57 নিয়ে যাওয়া হয় এবং সেখানে দুপুর 2:05 আসলে প্রথম জানাজা হয় এবং এর পরবর্তী সময় 7:35 কুমিল্লায় যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে জানাজা করা হয় এবং এর পরবর্তী সময়ে কিন্তু আসলে আমরা দেখতে পারি যে পুলিশ আসলে সেদিন বিকেলেই কিন্তু জানাজার দিন বিকেলে অর্থাৎ গতকালকে বিকেলেই কিন্তু বলেছিল যে একটি সুখবর পাওয়া যাবে এবং সন্ধ্যার মধ্যে 3 জনকে গ্রেপ্তারের একটি তথ্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে আমরা জানতে পারি এবং পরবর্তী সময়ে কিন্তু আজকে জরুরিভাবে সংবাদ সম্মেলন ডাকা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এবং সেখানেই কিন্তু ব্রিফ করা হয় এবং সেই ব্রিফের মাধ্যমেই কিন্তু আসলে বিষয়গুলো জানা হয় এবং 3 তলার উপর যে লাশ পড়ে থাকার বিষয়টি সেগুলোও কিন্তু আসলে ফৌজদারি যে মামলার যে কাগজপত্র রয়েছে সেখানে স্পষ্টভাবে এনায়েত অর্থাৎ জোবায়েদের যে ভাই তিনি উল্লেখ করেছেন এবং উল্লেখ করার পরেই কিন্তু আসলে মামলা আরও জোরদার অবস্থা রয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু আসলে জবানবন্দির বিষয়ে আসলে সেখান থেকে কার্যক্রম শেষ হবে এবং মোহাম্মদ মেহেদী হাসান যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আদালতের আসলে সকল বিষয়ের পরেই কিন্তু আমরা কিন্তু বিষয়টি জানতে পারবো এবং এরপরেই আসলে আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।